as you know, this is from the American paper. আমার এক্স্যাক্টলি পেপার বা কোর্সের নামটা মনে নেই। আমেরিকান লিটারেচারের মধ্যে থেকে শর্ট স্টোরি, মডার্ন শর্ট স্টোরি, উইলিয়াম ফকনারের লেখা। So there are two things that we have to discuss or understand before going into the text. First is, what are the distinctive features of American English literature? And secondly, what are the distinctive features of modern literature or modern fiction? এই দুটো জিনিস আগে আলোচনা করতে হবে, আগে জানতে হবে যে এগুলো মানে ঠিকঠাক আছে কিনা। Then we have to understand if then we will go into the text, then we will read it line by line. We will try to read it line by line, but even then it's a lengthy text, it will take some time. তো কিছুটা পড়িয়ে তোমাদেরকে তারপরে আমি তোমাদেরকেই বলবো এটাকে মানে রিডিংটা কন্টিনিউ করা, আর যে যে জায়গায় সমস্যা হবে সেগুলো তোমরা বলবে। বাট কোয়েশ্চেনগুলো এরকম করে আসতে পারে যে কমেন্ট অন ড্রাই সেপ্টেম্বর অ্যাজ এ আমেরিকান শর্ট স্টোরি, কমেন্ট অন ড্রাই সেপ্টেম্বর অ্যাজ এ মডার্ন শর্ট স্টোরি। এই দুটো খুব কমন কোয়েশ্চেন আসতে পারে। Other questions include like William Faulkner's style, theme of Dry September, racism in Dry September, এরকম কিছু কিছু কোয়েশ্চেন্স আসতে পারে, সেটা আমি তোমাদেরকে হ্যাঁ বলো। স্যার, একটা কথা দিয়ে জিজ্ঞেস করছি, বলছি স্যার, মানে আমাদের এই আমেরিকান পেপারে যে কটা টেক্সট আছে, যেমন প্রোজ, পোয়েট্রি, ড্রামা, নভেল, স্যার সেই চারটে থেকেই কি এক্সামে কোয়েশ্চেন আসবে, নাকি ওই তিনটে বা যে কোনো দুটো আসবে? কেন কি স্যার, যদি ওরকম হয়, যেমন যদি যদি চারটে থেকে আসে তাহলে তো স্যার সবগুলোই পড়তে হবে। আর যদি কোনো কিছু যদি সিলেক্টিভ আসে প্রোজ বা পোয়েট্রি থেকে, তাহলে স্যার ওটার বেশি ফোকাস করবো আর বাকিগুলো একটু কম ফোকাসে রাখবো ফর 5 মার্কস। সেটাই জিজ্ঞেস করার ছিল আর কি। সবকিছু স্যার ডিটেলে পড়ে তো মানে এখন এক্সাম পয়েন্ট অফ টাইম থেকে লাভ নেই না, সেটাই জিজ্ঞেস করছিলাম। আসলে তোমাদের এবারে তো এটা ফার্স্ট টাইম যে কোয়েশ্চেন্স গুলো করা হবে, তো তোমাদের যেটা প্যাটার্ন, একটা কোয়েশ্চেন আসবে হচ্ছে তোমার 15 মার্কসের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে, যেটা তোমরা পরপর দুটো সেমেস্টারে দেখেও নিয়েছো। আর তিনটে বোধহয় 15 মার্কসের কোয়েশ্চেন আসে টেক্সটস গুলো থেকে, ঠিক আছে? এবার এখানে কটা টেক্সট আছে টোটাল? দুটো শর্ট স্টোরি আছে, এই দুটো, একটা নভেল আছে বোধহয়। কোন নভেলটা আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আর পোয়েমস আছে, 5টা পোয়েমস আছে। এবার যদি এরা এরকম করে দেয় কোয়েশ্চেনগুলো যে এক একটা সেকশন থেকে এক একটা, যেটা আমার ধারণা হচ্ছে হবে, কারণ দুটো শর্ট স্টোরি, বোধহয় একটা নভেল, ড্রামা আছে কিনা আমি শিওর নই। আর হ্যাঁ এদিকে স্যার, ড্রামাও আছে। মানে হ্যাঁ স্যার, চারটে পোয়েট্রি, একটা নভেল, একটা ড্রামা আর দুটো স্টোরিজ। হুম, তাহলে তো তিনটে যে ব্রড কোয়েশ্চেন আসবে 15 মার্কসের, সেই তিনটে যে কোনো, আমার ধারণা যে এক একটা সেকশন থেকে এক একটা করে ডেফিনেটলি আসবে। তার মানে আমাদের চারটে সেকশনই পড়তে হবে, পোয়েমস, শর্ট স্টোরিজ, ড্রামা আর নভেল, চারটেই পড়ে নিতে হবে। কারণ চারটের মধ্যে থেকে তিনটে আসবে। এবার যদি চারটে না পড়ি, তিনটে পড়ি, তাহলে দেখা গেল যে যেটা পড়া হয়নি সেটা থেকে একটা চলে এসছে, ঠিক আছে? তাহলে এখানে তোমার 15 আর এখানে 45, 60, আরো 15 মার্কসের বোধহয় তোমাদের 5 মার্কসের কিছু কোয়েশ্চেন থাকে, তাই তো? স্যার, আমাদের 15 আর 5 মার্কসের থাকে। হুম, তার মানে আর একটা সেকশনে শুধু 5 মার্কসের কোয়েশ্চেন থাকবে, ওইখানে তিনটে বোধহয় কোয়েশ্চেন থাকবে আরো 15 মার্কসের, মানে টোটাল তোমাদের 75 এক্সাম হবে, তাই তো? বা হয়ে এসছে এতদিন, মানে এক হ্যাঁ বছর। স্যার। হ্যাঁ,
তো 75 15 হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে, 45 টেক্সটস গুলো থেকে, তাহলে হয়ে গেল তোমার 60 প্লাস 15 আসবে হচ্ছে 5 মার্কসের গুলো। সো স্যার, স্যার হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা যেটা বলছেন স্যার, ওটা তো ডিএসসি 3 এর। আর স্যার এটা তো ডিএসসি 4, ডিএসসি 4 এ হিস্ট্রি নেই। হিস্ট্রি অফ আমেরিকান, ডিএসসি 4 এ স্যার না, নেই স্যার, এখানে হিস্ট্রি অফ আমেরিকান লিটারেচার নেই, এখানে শুধু ওই প্রোজ, পোয়েট্রি, নভেল আর ড্রামা আছে। আচ্ছা তাহলে দাঁড়াও একবার আমি এটা দেখি, আম, তোমার যে সিলেবাসটা আছে সেটা একবার দেখি। হচ্ছে তোমাদের থার্ড সেম সিসিএফইজি সেমিস্টার 8, ইংলিশ ফোর, এইটা ওকে। তাহলে এইখান থেকে সাজেস্টেড রিডিং তো দিয়েছে, কিন্তু আম, তারপর মানে কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে সেটা দেয়নি। এবার তাহলে আমার ধারণা যে সবকটাই করতে হবে, কারণ এটা একটা সেকশন, পোয়েট্রি একটা সেকশন, নভেল একটা সেকশন, স্টোরিজ একটা সেকশন, ড্রামা একটা। তাহলে যেটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে 15 ছিল, তাহলে মানে 4টে কোয়েশ্চেন হয়ে যাবে। চারটে স্যার, চারটে হুম, বলো। স্যার আপনি যদি একটু স্ক্রল করেন তলার দিকে, তাহলে হয়তো স্যার ওখানে কোশ্চেন প্যাটার্ন দিয়েছে, মানে আমি এটা একবার সাজেস্টেড, দেখেছিলাম। সাজেস্টেড রিডিং রয়েছে না স্যার, মানে মানে একদম একদম নিচে। তলায়। হ্যাঁ, একদম তলায় ওখানে স্যার। একবার আমি দেখেছিলাম, তো ওখানে যদি থাকে তাহলে থাকতে পারে। একবার ডাউনলোড করে দেখেছিলাম, তারপর জানি না কোন পেজে ছিল স্কিল স্যার। ওই মাইনার এনহ্যান্সমেন্ট, দাঁড়াও মাইনার দেখছি। কোর্সেস আগে না কোথায় একটা ছিল, একটু দেখুন স্যার, হয়তো থাকতে পারে। স্কিল এনহ্যান্সমেন্টের এটা দিয়ে দিয়েছে, কিন্তু কোশ্চেন প্যাটার্নটা দেখো, স্কিল এনহ্যান্সমেন্টের দেওয়া রয়েছে। হ্যাঁ, মার্কস ডিভিশন। আচ্ছা, মার্কস ডিভিশন একটা কিছু বলছে। মার্কস ডিভিশন ফর অল কোর্সেস আদার দ্যান এসিসি, মার্কস ডিভিশন ইজ 4 questions of 15 marks each within 600 words and 3 questions of 5 marks each within 200 words. For ACC, marks division is 5 questions of 20 marks each within 800 words. আচ্ছা, তার মানে আমাদের এটাই ধরে চলতে হবে যে ফর অল কোর্সেস আদার দ্যান এসএসসি, মার্কস ডিভিশন ইজ 4 questions of 15 marks each। তার মানে 4টে সেকশন আছে আমাদের, পোয়েট্রি, শর্ট স্টোরিজ, ড্রামা আর নভেল। তার মানে 4টে থেকেই একটা একটা করে তো ডেফিনেটলি কোয়েশ্চেন আমাদেরকে আনসার করতে হবে। ঠিক আছে, সো দ্যাট উইল বি 60 প্লাস 15 থাকবে হচ্ছে 3 কোয়েশ্চেন্স থাকবে, আউট অফ মেবি থ্রি আনসার করতে হবে 5 মার্কসের, মেবি আউট অফ 6 or 7 or maybe 8, সেটা ডিপেন্ড করছে যে কি ধরনের কতগুলো কোয়েশ্চেন দেওয়া হবে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা সেকশনেই পড়তে হবে আমাদেরকে। there is no way out to selectively read anything that we wish to read। ঠিক আছে, এটা কিসের ইজি সেমিস্টার 3? তোমাদের এবারেও কি এইসি আছে নাকি? স্যার এই আমাদের আমাদের এইসি আছে স্যার, হিন্দি। তার মানে অন্য লোকেদের ইংলিশও আছে এইসি।
আচ্ছা, যাই হোক, তাহলে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে আমাদেরকে সবকটাই করতে হবে, এবং দুটো শর্ট স্টোরি করতে হবে, পোয়েমস গুলো করতে হবে, নভেলটাও করতে হবে। এবার নভেল বা ড্রামা লাইন বাই লাইন ক্লাসে হওয়া সম্ভব নয়, তাই জন্য যেটা করব সে মানে যেটা স্যার ম্যাডামরা করবেন সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট সেকশনস গুলোকে বলে দেবে, সেইগুলো তোমরা পড়বে, বা তোমাদের নিজেদেরকে পুরোটা টেক্সটটা পড়তে হবে, কারণ 5 মার্কসের কোয়েশ্চেন যদি আসে তাহলে ভেতর থেকে তোমরা যদি টেক্সটটাকে না পড়ো তাহলে মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? সো উই হ্যাভ টু স্টাডি অল দ্য 4 সেকশনস। সো মাই কোয়েশ্চেন ইজ, উই উইল স্টার্ট উইথ দিস, যে what is the distinctive feature of American literature other than the English literature that you have been studying? What is the distinctive feature of American literature, or what are the distinctive features of American literature? স্যার এই নর্মাল লিটারেচারের সাথে ডিফারেন্সটা একটু বলবেন, মানে আমি ঠিক বুঝতে পারছি না। আমেরিকান নর্মাল লিটারেচার মানে ইংলিশ লিটারেচার, আমরা দুটো সেমিস্টারে ইংলিশ লিটারেচার পড়ে এসেছি, ঠিক আছে? এবার আমরা মানে ইংলিশ ইন আদার কান্ট্রিজ বা লিটারেচার ইন আদার কান্ট্রিজ পড়ছি। তো আমেরিকান লিটারেচার একটা আলাদা টাইপ অফ লিটারেচার, যেটা আমেরিকান সয়েলে বা আমেরিকান সিটিজেন্সরা যেটা লিখেছে সেইটাকে আমেরিকান ইংলিশ লিটারেচার বলা হচ্ছে, ঠিক আছে? উইলিয়াম ফকনার ইজ অ্যান আমেরিকান রাইটার হু হ্যাজ রিটেন stories, poems, novels, perhaps even a few drama also. Being an American, his style or his references, his way of writing is American, যেটা বলা যেতে পারে আর কি। তো আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশের মধ্যে, বা আমেরিকান লিটারেচার আর ব্রিটিশ লিটারেচারের মধ্যে কিছু কিছু মাইনিউট ডিফারেন্সেস আছে। Sometimes these differences become very stark, but usually the differences are minute, and since it were the Britishers who had actually gone to America and had settled over there, so there are various similarities also. So before we go into, আমি জানি না তোমাদের কি আমেরিকান লিটারেচার আর কেউ শুরু করেছে, মানে কোনো অন্য স্যার বা ম্যাম আমেরিকান লিটারেচার ধরেছে এখনো? স্যার আপনি আরেকবার সিলেবাসটা একটু দেখাবেন, তাহলে একটুখানি সুবিধা হয় বলতে। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি শুরু হয়েছে, বা ডেথ অফ আ সেলসম্যান? হ্যাঁ হ্যাঁ, ওকে। ডেথ অফ আ সেলসম্যানটা টিএন স্যার, ডেথ অফ আ সেলসম্যানটা টিএন স্যার স্টার্ট করাবেন বললেন। আর দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এসআর ম্যাম দেখছেন। মানে ক্লাসেস গুলো শুরু হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করছি। ক্লাসেস হ্যাঁ শুরু হয়ে থাকলে ওনারাও নিশ্চয়ই তোমাদেরকে বলেছেন যে আমেরিকান লিটারেচার বলতে কি হয়, বা আমেরিকান লিটারেচারের হিস্ট্রিটা কি। যেমন আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে গিয়ে তখনকার হ্যাঁ বলো। না স্যার, ওটা হুম। মানে হয়েছিল স্যার। তো আমেরিকান লিটারেচার পড়ার আগে আমাদেরকে আমেরিকান যে হিস্ট্রি, সোসাইটি, কালচার, ইকোনমি, এগুলো সবের ব্যাপারে আমাদেরকে ওয়ার্কিং নলেজ রাখতে হবে টু আন্ডারস্ট্যান্ড দেয়ার টেক্সট বেটার। কারণ একটা কোয়েশ্চেন এরকম হতে পারে যে কমেন্ট অন দ্য পোর্ট্রেয়াল অফ রেসিজম, or how has the writer dealt with the theme of racism in Dry September, ঠিক আছে? সো হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ রেসিজম, কেন রেসিজম আছে, কাদের বিরুদ্ধে রেসিজমটা হচ্ছে, এই জিনিসগুলো মানে আমাদেরকে বলতে হবে বা কাজে, মানে we have to use them in our answers, in our reading of the text. So what do you know about American history?
কোথা থেকে শুরু হলো, মানে প্রেজেন্ট যে এখন আমেরিকান পপুলেশন মেইনলি কম্প্রাইজিং অফ হোয়াইট পিপল, fair skinned, fair complexioned people. Who are these people? স্যার, আপনি কি আমেরিকান ইংলিশের হিস্ট্রিটা জানতে চাইছেন? আমার প্রশ্নটা শুনতে পেরেছো? হ্যাঁ। হুম, প্রশ্নটা বুঝতে পেরেছো? এই লোকগুলো না কারা? স্যার, আমেরিকান পপুলেশনটা ম্যাক্সিমাম কোন ধরনের লোকজন দিয়ে ভর্তি? রেড ইন্ডিয়ান্স। এখন কি রেড ইন্ডিয়ান্সরা মেজরিটি অফ পপুলেশন আমেরিকায়? না না না, তাহলে আই মিন কারা? আই থিঙ্ক সো না। হুম, দেন হু? স্যার, দ্য ব্রিটিশার্স। Yes, so are they Britishers or are they Americans? আই এম কনফিউজড। So the history of the British, the history of the American, modern American civilization began when the Puritans lost after the death of Oliver Cromwell. Now, which event am I talking about? স্যার, ইউ আর টকিং অ্যাবাউট স্যার ইংলিশ সিভিল ওয়ার। Yes. So after Oliver Cromwell died in 1640, 1659, in 1660, uh, monarchy was restored, and the restoration of monarchy, the Catholic king Charles II, he carried out a vendetta. He carried out persecution against the Puritans who had toppled the government and, under the leadership of Oliver Cromwell, had killed his father Charles I. In order to escape the persecution, in order to establish their own religious identity, Puritans had a very distinctive religious identity. They migrated from England to America. Some also went to Australia and New Zealand, but that came later. Most of the people crossed the Atlantic. I mean, most of the Puritans living in England crossed Atlantic and they established their own country. They established their own civilization in Eastern America in the beginning. That is why in Eastern America you will find something curious. Have you ever wondered why New York is called New York? I mean, what is the old York then? Have you wondered? নেভার থট অফ ইট লাইক দ্যাট। So now you can know that there is a there is a place, county, there is a place called York in England. If you search the net, you will find that there is a place, there is a very famous place called York in England. So when the people of York perhaps went to America, they established that place as the New York. There is a place called Jersey in England, and hence they established another place called New Jersey. So there are many places like that which were তো স্যার, actually হ্যাঁ স্যার, আপনাকে ক্লিয়ার করার জন্য সরি, বাট যেমন স্যার তাহলে আমাদের এখানে আগে যেমন স্যার তাহলে ওল্ড দিল্লি ছিল, তো সেটা নতুন করে আবার অন্য ওই জায়গায় হচ্ছে বলে সেটাকে আমরা এখন নিউ দিল্লি বলি। সো right. সো দ্য সেম থিং ইজ লাইক ওভার দেয়ার, ওটা ইয়র্ক থেকে নিউ ইয়র্ক আর জার্সি থেকে নিউ জার্সি, তাই তো? হ্যাঁ, including many other names, but the most আচ্ছা famous is নিউ ইয়র্ক, নিউ জার্সি, এরকম। আর স্পেশালি এই নামগুলো দেখা যাচ্ছে হচ্ছে ইস্টার্ন সিবোর্ড, যেটা ওরা ইস্টার্ন সিবোর্ড বলে, মানে ইস্টার্ন আমেরিকা, ঠিক আছে। আচ্ছা।
কারণ ওরা প্রথমে এই ইস্টার্ন আমেরিকাতে এসে ওই পিউরিটানসরা ওদের নিজেদের দেশ ছেড়ে ওরা মাইগ্রেট করলো আমেরিকাতে, and they started establishing themselves at that place. Now these Britishers, Puritans, they obliterated, massacred the Red Indians, the Native Americans who were living in that place, in those places. In fact, the Thanksgiving, the the celebration called Thanksgiving, the occasion called Thanksgiving, sometimes in November, I think it's already over or it's going to happen soon, was observed or celebrated in order to extend thanks, in order to extend gratitude to the Native Americans who had helped the Puritans during their arrival. They were new, they did not know where to find water or food or something, and it were the Native Americans who had helped them. In their turn, the Britishers had gifted these Native Americans with blankets that carried cholera and other kinds of diseases deliberately in order to kill them, while the Britishers স্যার had medicines. এটাকে স্যার একটু আরেকবার বলবেন, ওই যেখানে বললেন দ্য টাওয়াল ল্যাড ক্যারিড কলেরা, মানে ওই ব্যাপার। ওরা যখন ব্রিটিশাররা গেল প্রথম তখন ওদেরকে এই নেটিভ আমেরিকানসরা অনেক ভাবে হেল্প করে, খাবার দেয়, জল দেয় ইত্যাদি, কিন্তু since Britishers were, I mean, back then or even today, they are backstabbing people. They wanted to obliterate or they wanted to kill the Native Americans and take their lands for themselves. নিজেরা ওখানে রাজত্ব করবে বলে, নিজেরা ওখানে থাকবে বলে ওই নেটিভ আমেরিকানসদের মেরে ফেলে। এবং মেরে ফেলার একটা প্লট হচ্ছে, one of the plots to kill the Native Americans were to gift them with blankets, কম্বল, which carried the germs of cholera and other deadly diseases which they brought from England. Cholera was never there in America. টাইফয়েড, কলেরা, এসব যে জার্মস গুলো হয় সেগুলোকে ওরা ডেলিবারেটলি জানতো যে এইসব জিনিস, এইসব কন্টামিনেটেড ফুড বা কন্টামিনেটেড ব্ল্যাঙ্কেটস এরকম ধরনের জিনিসগুলো দিলে এই নেটিভ আমেরিকানস যাদের ইমিউনিটি একদমই নেই এইসব ধরনের রোগের বিরুদ্ধে, তারা কিছুদিনের মধ্যেই সব মারা যাবে। আর তাই হয়েছিল। several people, huge number of people were killed during this. তো এই যে ইভেন্টটাকে, এটাকে বলা হয় থ্যাঙ্কস গিভিং। মানে ব্রিটিশাররা নেটিভ আমেরিকানসদের নাকি থ্যাঙ্কস জানিয়েছিল, কারণ নেটিভ আমেরিকানসরা ওদেরকে হেল্প করেছিল বলে। বাট instead of helping back or instead of showing gratitude, the Britishers, I mean তখন ব্রিটিশারই ছিল ওরা, the Britishers actually killed the Native Americans. I am stressing on this event because Dry September is also a story about racial hatred, racism. Okay, যাই হোক, তো পিউরিটানসরা আসলো, আমেরিকায় সেটেল হতে শুরু করলো from the end of the 17th century, like 1680s 90s বা তার আগের থেকে ট্রেড বিজনেস করতেও আসতো। ডাচরা আগের থেকেই এইসব জায়গায়, কিছু কিছু জায়গায় ওরা নিজেদের স্টেশনস, পোস্টস, ফ্যাক্টরিজ এরকম সব বানিয়ে রেখেছিল। অ্যান্ড গ্র্যাজুয়ালি দ্য ব্রিটিশার্স who came from England bought these lands from the Dutch. তো ওরা আস্তে আস্তে সেটেল করতে লাগলো। যত ওরা সেটেল করতে লাগলো তত ওরা নেটিভ আমেরিকানসদেরকে মেরে ওদের জায়গা জমি কেড়ে নিতে লাগলো। So there were various wars between the Native American tribes and the
Britishers, and ultimately the Britishers were very successful in carrying out systematic genocide which resulted in a complete depopulation of the Native American tribes. তুমি যদি এখন দেখো নেটিভ আমেরিকান পপুলেশন আমেরিকাতে কিছু 1-2% এর মতন হবে, খুবই কম। আর ওদেরকে একটা রিজার্ভস বলে এই জায়গাগুলোকে, জঙ্গলের মতন একটা জায়গা যেখানে ওদেরকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে, ঘেটোয়াইজ করা হয়েছে, ওদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পের মতন এখনো রাখা হয় আর কি। দো থিংস আর আ লিটল ডিফারেন্ট নাও, বাট মানে things are not really very different, especially স্যার সেকেন্ড সেম কম্পালসারি ইংলিশে স্যার আই হ্যাভ আ ড্রিম যে গল্পটা ছিল সেখানে যেরকম নেটিভ আমেরিকানসদের মানে দেখানো হয়েছে তাদের অবস্থা, এটা কি সেই নিয়ে? নেটিভ আমেরিকানসদের সাথে আফ্রিকান আমেরিকানসদের হয়তো তুমি গুলিয়ে ফেলছো, কারণ আই হ্যাভ আ ড্রিমে আমি জানি না মার্টিন লুথার if he was talking about the Native Americans. I think he was talking about the African Americans that are in a greater population than the Native Americans. ও হ্যাঁ, ও হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, সরি ওটা আমি নেটিভ ওটা আমেরিকানসদের হয়ে বলার মতনও কেউ ছিল না, এখনো নেই। আর ওদের ওপরে অকথ্য অত্যাচার করে এই পিউরিটেন্সরা, এবং তাদেরকে মানে অ্যাকচুয়ালি ওরা চেষ্টা করেছিল, যেমন আফ্রিকানদেরকে যখন ওরা স্লেভ ট্রেড করে আফ্রিকা থেকে আমেরিকায় নিয়ে এসে সুগার কেন প্ল্যান্টেশনস, কটন প্ল্যান্টেশনসে লাগাচ্ছিল, তেমনি পিউরিটেন্সরা এটাও চেষ্টা করেছিল যে নেটিভ আমেরিকানসদেরকে ওরকম স্লেভ বানিয়ে রাখার। বাট মোস্ট অফ দ্য নেটিভ আমেরিকানস চোজ ডেথ ওভার slavery, and that's why they were killed, that's why they were obliterated একদম শেষ। যেমন অস্ট্রেলিয়াতে গিয়ে এই ব্রিটিশাররাই ওদের অস্ট্রেলিয়ায় যে অ্যাবঅরিজিনসরা থাকতো, ওখানকার নেটিভ লোকেরা থাকতো, তাদেরকে একেবারে মেরে কেটে শেষ করে দিয়েছিল। সেম উইথ নিউজিল্যান্ড, সেম উইথ সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাতে আর করতে পারেনি অতটা, বাট যেখানে যেখানেই ব্রিটিশাররা গেছে সেখানকার নেটিভ যে পপুলেশনটা ছিল তাদের উপরে অকথ্য অত্যাচার করেছে, তাদেরকে মেরেছে, তাদের জায়গা জমি কেড়ে নিয়েছে, তাদের রিসোর্সেস কেড়ে নিয়েছে। দ্য সেম উইথ ইন্ডিয়া, বাট ইন্ডিয়ার ক্ষেত্রে দে ওয়ার নট রিয়েলি ভেরি কিন অন আইদার মেকিং আস স্লেভস অর কিলিং আস অল টুগেদার। মেবি দে হ্যাড লার্নড দেয়ার লেসন, যে সবাইকে মেরে দিলে ওদের চাকর হয়ে কে কাজ করবে। So the native Americans they learned the lesson যে এরকম ভাবে করলে হবে না, যে সবাইকে আমরা যদি মেরে দিই তাহলে আমাদের কাজ আমাদেরকে নিজেদেরই করতে হবে। Until they brought the black people, they brought the African people from Africa. যাই হোক, তো ওটা আর একটা হিস্ট্রি আছে, বাট এটা হচ্ছে একদম বিগিনিং। এরপরে যখন ওরা কলোনাইজেশন শুরু করলো, কারণ ওরা 1776 অবধি these Puritans were still British subjects. 1776 এ কি হয়েছিল রূপঙ্কর বলো? হ্যাঁ স্যার, 1776 অবধি আমি বললাম যে ওই পিউরিটানসরা ব্রিটিশ সাবজেক্ট ছিল, কিন্তু 1776 এ কি হলো যে ওরা আর ব্রিটিশ সাবজেক্ট থাকলো না। স্যার আমেরিকান রেভলিউশন কি? Yes, and what happened in the American Revolution? Declaration of Independence from the Britishers. Yes, so now England could not control the American colonies anymore. America now became a separate nation from the Britishers. They established their own sovereignty, they established their own constitution. এই 1776 অবধি, মানে 1776 এর আগে যুদ্ধ শুরু হয়ে গেছিল, 1776 এ আমেরিকা জিতে গেল ব্রিটিশারদের বিরুদ্ধে এবং ওরা নিজেদের একটা দেশ তৈরি করলো। সো আমেরিকা অ্যাজ আ নেশন
came into being after 1776. ওই মোটামুটি 1600 শতাব্দীর শেষ থেকে 1776 মানে 100 বছর ধরে এই ব্রিটিশাররাই এখানে আসতো, ওই নেটিভ আমেরিকানসদেরকে মারতো বা এগ্রিকালচার এস্টাবলিশ করলো, রেলওয়ে বানালো, ড্যামস বানালো, নদীর রাস্তা ঘুরিয়ে দিল, ঘরবাড়ি বানালো, সো সো অন অ্যান্ড সো ফোর্থ, ঠিক আছে। বাট নাও এই 1776 এর পরের যে টাইমটা, সেখানে অলরেডি ইউরোপিয়ান পাওয়ার্স ইনক্লুডিং ব্রিটেন ওয়্যার গোয়িং টু various places like Africa, Latin America and India and doing trade and business. তুমি জানো হয়তো যে 1765 থেকে Britishers took complete control of India. I mean complete control of Bengal at least, if not India. তো ওরা কি করতো, হ্যাঁ স্যার, ওই ব্রিটিশাররা বিভিন্ন জায়গায় যেত, গিয়ে কলোনিজ বানাতো, ওইখান থেকে লোকজনকে জোর করে তুলে নিয়ে এসে, ওই আফ্রিকানদেরকে তুলে নিয়ে এসে তারা আমেরিকায় যে কটন প্ল্যান্টেশন আছে বা সুগার কেন প্ল্যান্টেশন আছে বা অন্য হুইট প্ল্যান্টেশনস আছে, স্পেশালি ইন দ্য সাউথ অফ আমেরিকা, সেইখানে ওরা ওদেরকে স্লেভ হিসেবে ব্যবহার করলো। অ্যান্ড দিজ আফ্রিকান American people that are there in America today are the descendants of those slaves. এগুলোকে বলা হয় স্লেভ ন্যারেটিভস, মানে এদের লেখা, যেমন টনি মরিসন, I don't know if there is any African American writer in your syllabus, but Toni Morrison is one of the most famous black African American writers in America. এরকম অনেক রাইটার আছে, মার্টিন লুথার কিং ইনক্লুডেড। তো এরা রেজিস্ট্যান্স করলো, প্রোটেস্ট করলো, অনেক ধরনের এদের উপরে অত্যাচার হলো। অ্যান্ড ইনফ্যাক্ট দ্য আমেরিকান সিভিল ওয়ার led by Abraham Lincoln was fought in order to provide freedom to the slaves. So that is also a part of the history that we should know. Into 1931 এ এই স্টোরিটা পাবলিশ হয়। ইভেন বাই 1931 যদিও স্লেভারি অ্যাবলিশ হয়ে গেছিল আমেরিকাতে, মেবি ওয়ে ব্যাক ইন 1668 or earlier than that, মানে সিভিল ওয়ারটা হওয়ার পরে, কিন্তু এদের কন্ডিশনটা এখনো ভালনারেবল ছিল। মানে 1931 অবধি তো অবশ্যই, 1965 অবধিও ওদের ইকুয়ালিটি দেওয়া হতো না। দেন দে ফট লং অ্যান্ড হার্ড টু গেইন দ্য স্ট্যাটাস দ্যাট দে আর ইন টুডে in US. তো Dry September is about that. Dry September is against racism. Dry September presents the poor situation of the wealthiest nation in the world. তবে আরেকটা জিনিসও তোমার জানা উচিত যে 1931 এর সময়, যে সময়টা টেক্সটটা, যে সময় শর্ট স্টোরিটা পাবলিশ হয়, 1929 এ ইউএসএ, আমেরিকাতে একটা ইকোনমিক ঘটনা ঘটে, মানে something significant from the of economy happened, and it was called the Great Depression এর সময় কি হয়, যে সব ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সব মার খায় হঠাৎ করে। মানে যেমন শেয়ার মার্কেট ফল করে, বিজনেসে ওঠানামা লেগেই থাকে, কিন্তু গ্রেট ডিপ্রেশনের সময় সবার চাকরি বাকরি চলে যায়, লোকে গরিব হয়ে যায়, লোকের কাছে খাবার থাকে না, প্রচুর সমস্যা হয় in 1929, and it took a very long time for US to get on its feet again. বলো স্যার এই গ্রেট ডিপ্রেশনটা কি? ইকোনমিক মেল্টডাউন, মানে ইকোনমিক আমেরিকার মেল্টডাউন। ইকোনমি, হ্যাঁ, মানে আমেরিকার ইকোনমি ফুল, মানে একদম পুরো, মানে ধামাচাপা, মানে একদম গ্রাউন্ডে পুরো। মাঝেও হয়েছিল
আমেরিকার ওয়াল স্ট্রিট, আমেরিকার সেন্সেক্স বা যে মার্কেটে ওর ভ্যালিউ সেগুলো সব খুব নোজ ডাইভ করেছিল। তো সেরকম 1929-এও একবার হয়েছিল আচ্ছা। মেল্ট ডাউন, ওটাকে বলে, মানে চূড়ায় পৌঁছে গেছিল আমেরিকা। তারপরে যা হয় আর কি, স্লো ডাউন, আর ম্যাসিভ স্লো ডাউন, মানে সব চাকরি বাকরি চলে যাচ্ছিল। যেমন রিসেন্টলিও হয়েছে, গুগল থেকে এত এত লোককে চাকরি থেকে বের করে দিয়েছে, এখান থেকে বের করে দিয়েছে, ওখান থেকে বের করে দিয়েছে, ইট ইট হ্যাপেন্স। কিন্তু 1929-এ যে স্কেলে হয়েছিল, দ্যাট ওয়াজ ম্যাসিভ, ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইজ অলসো ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস স্টোরি। মানে মানুষের কাছে যদি কাজকর্ম না থাকে, তাহলে মানুষ জাতি, ধর্ম, কাস্ট, এর পেছনে লাগা, ওর পেছনে লাগা, এইরকম ভাবে সময়টা কাটাবে। মানে দেখবে এমটি ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ। So people who had lost their jobs, who were sitting idle, had a lot of time to think against the vulnerable people of their society. They had a lot to think negatively about race and other things. যারা অন্য কাজে ব্যস্ত থাকে, তাদের ভাবনা চিন্তা করার অত সময় থাকে না যে কে হিন্দু, কে মুসলিম, কে কালো, কে সাদা। কিন্তু যাদের কাজকর্ম নেই, তারা এইসব জিনিস নিয়ে খুব ব্যস্ত থাকে এবং এইসব জিনিস নিয়ে আলোচনা করে, কালচার করে, ঠিক আছে। সো but this is the history, this is the brief history of US. But what about the literature? তো প্রথমে যখন পিউরিটেন্সরা আসলো, তখন ওরা একমাত্র এক ধরনেরই লিটারেচার লিখতো, যেটা ছিল হচ্ছে ভগবানকে ডাকা, ভগবানের স্তুতি করা, ডিভোশন ইত্যাদি। এগুলো ছিল সব হচ্ছে ওদের লিটারেচারের মেইন থিমসগুলো। দেন with time things changed, and under the influence of the British romanticism, people started to write about their own self. Walt Whitman, থরু, আবার আরো এরকম প্রচুর লেখক, হারমান মেলভিল, ওই ভদ্রলোকের কি নাম, টম সয়ার যে লিখেছে, আই কান্ট রিমেম্বার দ্য নেম রাইট নাও, মার্ক টোয়েন, ইয়েস। তো এরা লিখতে শুরু করলো, and these people turned out to be great masters in their art, especially in novel, ঠিক আছে। তো এদের লেখাগুলো প্রথম প্রথম, যেমন ওয়াল্ট হুইটম্যানের লেখা বা থরুর লেখা, এদের লেখাগুলো ইনফ্লুয়েন্সড হচ্ছিল ব্রিটিশ রোম্যান্টিসিজম দিয়ে। তারপরে ভিক্টোরিয়ান রাইটিং এর ইনফ্লুয়েন্স আমরা দেখতে পেলাম এমিলি ডিকিনসনের মধ্যে বা হারমান মেলভিলের মধ্যে। তারপরে মডার্ন লেখার আবার ইনফ্লুয়েন্সটা রবার্ট ফ্রস্ট, এরকম ধরনের লেখা, বা উইলিয়াম ফকনার, এদের ওপরে পড়তে লাগলো। অফকোর্স সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের একটা ইফেক্টও এই লেখাগুলো, এই লেখকদের ওপরে পড়েছে। সো বেসিক্যালি আমেরিকান লিটারেচার গ্রিউ আউট অফ ব্রিটিশ লিটারেচার, মিমিকিং দেম, ইমিটেটিং দেম, বিং ইনফ্লুয়েন্সড বাই দেম। কিন্তু এখানে একটা জিনিস আমাদের জানা উচিত, সেটা হচ্ছে যে যে কোনো দেশের লিটারেচার, যে কোনো দেশের কালচার পুরোটাই, অ্যান্ড লিটারেচার ইজ আ পার্ট অফ দ্য লার্জার কালচার, সেটা তিনটে স্টেজের ওপর দিয়ে যায় বা তিনটে স্টেজে ডেভেলপ করে। ফার্স্ট ইজ, আর এটা পিটার ব্যারি বিগিনিং থিওরি বলে একটা বইতে উনি এটা ব্যাখ্যা করেছেন। You will require to read Peter Barry at some time, so you might as well buy the book or download it or start reading about it. তো উনি বলছেন যে তিনটে স্টেজ আছে। একটা হচ্ছে অ্যাডপ্ট, ফার্স্ট ইজ অ্যাডপ্ট, সেকেন্ড ইজ অ্যাডাপ্ট, অ্যান্ড থার্ড ইজ অ্যাডেপ্ট। অ্যাডপ্ট মানে তুমি যা পাচ্ছ সেটাকেই নিয়ে নিচ্ছ, নিজের থেকে কিছু ক্রিয়েট করছো না। যা কোনো একটা সুপিরিয়র কালচার থেকে তুমি পাচ্ছ, সেগুলোকে সব নিজের, মানে একদম ওইভাবেই প্রেজেন্ট করে দিচ্ছ। আর
অ্যাডাপ্ট হচ্ছে যে কিছু বছর চলে যাওয়ার পরে, কিছু জেনারেশনস হয়ে যাওয়ার পরে তুমি একটু একটু চেঞ্জ করতে শুরু করছো, নিজের নিজস্ব কিছু মত বুদ্ধি ওইখানে ঢুকিয়ে দিতে চাইছো, ওখানে ইউজ করছো। সো দের ইজ আ মিক্সচার, দের ইজ আ ব্যালেন্স বিটুইন ফরেন ইনফ্লুয়েন্সেস অ্যান্ড ইয়োর ওন, and finally the adept, where you break completely free of any other influence and you create stuff on your own. তো আমেরিকান লিটারেচারও এরকম একটা স্টেজের মধ্যে দিয়ে গেছে, and William Faulkner belongs to the adept stage, where the American writers had completely broken free of any influence of their British counterparts. যদিও এটা বলা উচিত নয় যে এনি ইনফ্লুয়েন্স তাও ছিল, কিন্তু মোস্টলি American literature by 1930s under William Faulkner or under Toni Morrison had become a completely independent literature of its own. যেমন ইন্ডিয়ান লিটারেচারও হয়েছে, তেমনি আমেরিকান লিটারেচারও সেরকম। ঠিক আছে, so this is more or less the background of American history, American literature. প্রচুর আছে, সেগুলো পড়তে পড়তে অনেক সময় আমি বলবো, বা সাম আদার কনটেক্সট যখন আসবে তখন আমি এগুলোকে বলবো, বাট ইন দ্য নেক্সট ক্লাস আই উইল স্টার্ট উইথ দ্য টেক্সট। ওকে, এনি কোয়েশ্চেন্স? নো স্যার। ওকে, ঠিক আছে, তাহলে তুমি মিটিং লিভ করতে পারো।